নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন জ্ঞানদানন্দিনী দেবীর লেখা স্মৃতিকথা থেকে ছেলেবেলার কথা। যশোর নগরধাম প্রতাপাদিত্য নাম। সেই যশোর নগরধামের অধিকারভুক্ত নরেন্দ্রপুর গ্রাম আমার জন্মস্থান। শুনেছি নরেন্দ্র রায় বলে এক প্রবল প্রতাপ লোক ছিলেন। তার নামে এই গ্রামের নামকরণ হয়। বংশের পরিচয় বিষয়ে আমার বিশেষ কিছু বলবার নেই। সেই সুদূর বালিকাকালের ঝাপসা স্মৃতিপটে সন তারিখ শূন্য, অগ্রপশ্চাৎ সীমাবিহীন যে দু চারটে জিনিস অঙ্কিত আছে তাই বলছি। শুনেছি আমার ঠাকুরদাদারা কৃষ্ণনগর অঞ্চলের লোক ছিলেন। তারা নাকি কুলীন ব্রাহ্মণ কুলে মুকুটি ছিলেন। মায়ের মুখে শুনেছিলাম যে তার শ্বশুরের নামের সঙ্গে মেলে বলে তিনি নীল আর কম্বল এই দুটো কথা উচ্চারণ করেন না। তাই বুঝেছিলাম যে তার নাম ছিল নীলকমল মুখোপাধ্যায়। আমার বাবা মশাই 8-9 বৎসর বয়সকালে কী কারণে জানি নে তার বাপের উপর রাগ ও অভিমান করে ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। লক্ষ্যহীনভাবে পথে চলতে চলতে তিনি যশোরের দক্ষিণদেহে গ্রামে এসে উপস্থিত হলেন। সেই গ্রামে সে সময় রায়বংশের একটি বড় ও সঙ্গতিসম্পন্ন পরিবার বাস করতেন। ঘটনাক্রমে বাবামশাই সেই পরিবারের কর্তা ব্যক্তির সামনে এসে পড়েন। তিনি দিব্য একটি সুন্দর ছেলে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে কাছে ডেকে নাম ধাম ও সমস্ত পরিচয় জিজ্ঞাসা করেন। বাবামশাই তার নাম ধাম ও বংশ পরিচয় যা দিলেন তাতে রায়মশাই যেন বেশ সন্তুষ্ট হলেন আর বললেন, তুমি ছেলে মানুষ, একলা একলা কোথায় ঘুরে বেড়াবে? আজ থেকে আমার এখানে থাকো। পরের ঘটনা থেকে মনে হয় যে প্রথম থেকেই রায়মশাইয়ের মনে ছেলেটিকে বাড়িতে রাখবার একটি বিশেষ উদ্দেশ্য ছিল। বাবামশাই সম্মত হওয়ায় রায়মশাই তাকে যত্নের সহিত লালন পালন করতে লাগলেন। তখনকার মতে বিয়ের বয়স হলে রায়মশাই তার নবমবর্ষীয়া কন্যা নিস্তারিণী দেবীর সঙ্গে বাবামশাইয়ের বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখলেন। আমার ঠাকুরদাদা তার ছেলে ঘর থেকে বেরিয়ে যাবার পর থেকেই বরাবরই তার খোঁজ করছিলেন, কিন্তু এতদিন খোঁজ পাননি। বাবামশাইয়ের বিয়ে হবার পর তিনি খবর পেলেন যে তার ছেলে দক্ষিণ দেহের কোনো ভদ্রলোকের বাড়িতে আছেন। খোঁজ পেয়ে যখন তিনি দক্ষিণ দেহেতে এসে উপস্থিত হলেন তখন শুনলেন যে বিড়ালি ঘরের মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে হয়েছে। তখন তিনি রাগে দুঃখে একেবারে যেন ভেঙে পড়লেন আর পইতে ছিঁড়ে শাপ দিলেন যে অভয়াচরণ নির্বংশ হোক। বাবামশাইয়ের নাম ছিল অভয়াচরণ মুখোপাধ্যায়। বছর কতক পরে বাবামশাইয়ের মনে ঘর জামাই থাকতে ভারী একটা বিতৃষ্ণা জন্মালো। তখন তিনি কোনো রকমে লুকিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বার নানান উপায় চিন্তা করতে লাগলেন। একদিন দুপুর রাত্রে স্ত্রীকে জাগিয়ে তাঁর হাত ধরে দক্ষিণ দিঘি থেকে নরেন্দ্রপুর গ্রামে চলে এলেন। শ্বশুরের অনেক চেষ্টাতেও আর শ্বশুর বাড়ি ফিরলেন না। নরেন্দ্রপুরে কোনো এক কাছারিতে 3-4 টাকা মাইনের একটা চাকরি করতে লাগলেন। মায়ের কাছে শুনেছি সেই সময়টা তার বড়ই কষ্টে গিয়েছে। বাপের বাড়ি ছেড়ে আসার দুঃখ, তাছাড়া তখন তিনি ঘর সংসারের কাজকর্ম কিছুই জানতেন না। পাড়ার কোনো কোনো গৃহিণী তার দুঃখ কষ্ট দেখে কিছু কিছু ঘরের কাজ দেখিয়ে শুনিয়ে দিতেন। অল্প আয়ের সংসার, জ্বালানি কাঠ পর্যন্ত তাকে বন জঙ্গল থেকে সংগ্রহ করে আনতে হতো। কাঁটার খোঁচায় হাত ছড়ে গেলেও কাঁদতে কাঁদতে ডাল ভেঙে এনে উনুন ধরাতে হতো। কতক দিন এরকম দুঃখ কষ্টে কাটবার পর কলকাতার এক খুব ধনী জমিদার মহিলা
কোন সূত্রে বাবামশাই সব খবর শুনতে পেয়ে তাকে কলকাতায় এনে একটা বেশি আয়ের কাজে নিযুক্ত করেন, নিজের বাড়িতে যত্নে রাখেন। তিনি বরাবর কলকাতায় থাকতেন, কেবল পুজোর সময় 1 মাস বাড়ি আসতেন। সেই সময় আমি মায়ের গর্ভে ছিলুম। মা আমার যখন তখন বলতেন যে তুমি আমার গর্ভে এসে অবধি আমার দারিদ্র দুঃখে শেষ হয়েছে। সেই মহিলাটি বাবামশাইকে দাদা বলে ডাকতেন। আমি জন্মাবার পর যখন আমার অন্নপ্রাশনের সময় হলো, তখন আমার এই ধনী পিসিমা আমার অন্নপ্রাশনের সমস্ত গয়না, কাপড়, খরচপত্র পাঠিয়ে দেন শুনেছি। আর কোনো সময় নরেন্দ্রপুরের কাছাকাছি গ্রামে খুব চুরি ডাকাতি হচ্ছে শুনে পিসিমা আমাদের বাড়ি পাহারার জন্যে নিজের খরচে 2 জন পাঠান দরোয়ান রাখিয়ে দিয়েছিলেন। তারা আমাকে সকালে বিকালে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো, সেটা এখনও মনে আছে। আমার যখন 2.5 বছর বয়স, তখন পিসিমার বিশেষ অনুরোধে বাবামশাই মাকে ও আমাকে তাঁর ওখানে নিয়ে গিয়েছিলেন। আমরা কিছুদিন পুজোর সময় সেখানে গিয়েছিলাম। সেই অনভ্যস্ত প্রকাণ্ড বাড়ি, জাঁকজমক ও মেলাই চাকরদাসের মাঝখানে মা যেন সর্বদাই ভীত সংকুচিত হয়ে থাকতেন। বাড়ির কর্ত্রী পিতার ঘরজামাই মেয়ে ছিলেন এবং তাঁর মৃত্যুর পরে তাঁর কলকাতার অট্টালিকার ও জমিদারির অধিকারিণী হন। তিনি অসাধারণ দানশীলা ছিলেন। পুজোর সময় জমিদারির আমলা ও বাড়ির চাকরদাসীদের নতুন কাপড় বিতরণ করবার সময় তিনি মাকে সেই ঘরে ডেকে নিয়ে গিয়ে নিজের কাছে বসালেন। মা দেখলেন যে একটা বড় ঘরের মেঝে থেকে কড়িকাঠ পর্যন্ত নববস্ত্রে পরিপূর্ণ। একে একে ছোট বড় সমস্ত কর্মচারী ও চাকরদাসী আসতে লাগলো, আর তিনি তাদের নতুন কাপড় দিতে লাগলেন। মায়ের মনে হলো যে সে যেন এক অফুরান বিরাট দান ব্যাপার। শুনেছি ওই সময় নাকি আমার এই পিসিমা আমার ভাবি শাশুড়ি ঠাকুরানীকে আমাকে দেখাতে নিয়ে যান, আর তাঁর এক ছেলের সঙ্গে আমার বিয়ের কথা বলে। এত জাঁকজমক গোলমালের মধ্যে আর বেশি দিন থাকতে মায়ের ভালো লাগছিল না, তাই বাবামশাই আমাদের নরেন্দ্রপুরের বাড়িতে এনে রেখে গেলেন। আমরা প্রথমে যে বাড়িতে ছিলাম সে বাড়ির কথা আমার বিশেষ কিছু মনে পড়ে না। তারপর যে আর এক জায়গায় থাকতে গেলাম, সেই বাড়ির ঘরদোর আমার কিছু কিছু মনে আছে। আলাদা আলাদা এক একখানা ঘর, একটা দক্ষিণের, একটা পশ্চিমের আর একটা উত্তরের, সেইটিই সবচেয়ে বড়। এই 3 ঘরের সামনে একটা বড় উঠোন। দক্ষিণের ঘরের একটু পিছন দিকে রান্নাঘর, তার সামনে আর একটা উঠোন। সমস্ত ঘরগুলির চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা। দক্ষিণের আর উত্তরের ঘরের মাঝের পাঁচিলে সদর দরজা ছিল। দরজার বাইরে উত্তর দিকে একটা বড় ঘর ছিল, আর দক্ষিণ দিকে দারোয়ানদের থাকবার একটা ঘর ছিল। তারপরেই চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা একটা ফুল বাগান ছিল। বাগানের প্রতি বাবামশাইয়ের অসাধারণ অনুরাগ ছিল। সেই ফুল বাগানে তিনি অনেক রকম দুর্লভ ফুলের গাছ লাগিয়েছিলেন। পশ্চিমের দিকে অনেকটা জমি ছিল, তাতে একটা পুকুর কাটিয়েছিলেন, আর তার এক পাড়ে একটি বড় কলা বাগান, আর অপর 3 পাড়ে অন্যান্য গাছ লাগানো ছিল। সেই পুকুরের জলেই আমাদের স্নান পান রান্না সব কাজ চলত। একবার বাবামশাইয়ের গুরুমশাই এসে কথায় কথায় বলেছিলেন যে সব দানের চেয়ে বিদ্যাদান বড়। তাই থেকে বাবামশাইয়ের মনে হলো যে পাঁচিলের বাইরে উত্তরের বড় ঘরটায় একটা পাঠশালা বসাবেন। তার জন্য একজন গুরুমশাই রাখা হলো, আর শীঘ্রই অনেক পড়ু এসে জুটল। পাঠশালা রীতিমতো চলতে লাগলো। তখন বাবামশাইয়ের মনে হলো যে বাড়িতেই যখন পাঠশালা হলো, গুরুমশাইও রাখা হলো, তখন আমার মেয়েটিকেও পাঠশালায় পড়তে দিই। ছোট মেয়ে, তাতে বোধহয় কোনো দোষ হবে না।
সেই সময় ও দেশে মেয়েদের লেখাপড়া বড় নিন্দনীয় ছিল। আমি একদিন রাত্রে হঠাৎ জেগে উঠে মাথা তুলে দেখি যে আমার মা কি লিখছেন না পড়ছেন। আমাকে দেখে তাড়াতাড়ি সেগুলো সব ঢেকে ফেললেন, পাছি আমি ছেলে মানুষ কাউকে বলে ফেলি। আমাদের প্রতিবেশিনী বয়স্কা আত্মীয়া লেখাপড়া জানতেন। লোকনিন্দার ভয় ঘরের দরজা বন্ধ করে হিসেব কিতেব চিঠিপত্র লিখতেন। তবু কীরকম করে টের পেয়ে লেখাপড়া করেন বলে পাড়ার লোকে তার নিন্দা করত। পাঠশালা সম্বন্ধে আমার যা কিছু জ্ঞান তাই পাঠশালা থেকেই হয়েছিল, যদিও তখন আমার 4-5 বছরের বেশি বয়স হবে না। বাবা মশাই যখন আমাকে এই পাঠশালায় নিয়ে গেলেন তখন আমি লজ্জায় ভয়ে জড়সড় হয়ে মুখ হেঁট করে বসে রইলুম। মনে আছে, মনে হলো চারদিকে অপরিচিত মস্ত মস্ত পুরুষ মানুষ, অবশ্য আমার তুলনায় তাদের দিকে তাকাতেও পারলুম না। প্রথমে তাল পাতায় যতটা চওড়া পাতা তত বড় অক্ষর আমাকে লিখতে দিলে। তারপর সে লেখা অভ্যাস হলে কিছু কম চওড়া 8 ভাঁজের কাগজে লিখতে দিলে, আর হাত পাকলে শেষে 16 ভাঁজের কাগজে লেখালে। সেই হলো চূড়ান্ত। মেয়েদের গায়ে হাত তুলতে নেই বলে আমাকে কেউ কিছু বলতো না, কিন্তু ছেলেদের পর মারধর হতো, সেটা বুঝতে পারতুম। যে ছেলে লেখাপড়ার দিকে চোখ না রেখে এদিক ওদিক তাকাতো তাকে কীরকম শাস্তি দেওয়া হতো আমার একটু একটু মনে আছে। সে যত বড় হাঁ করতে পারে সেই হাঁয়ের মাপে একটা ছোট কঞ্চি কেটে তার দাঁতের নিচের আর উপরের দাঁতের মাঝে বসিয়ে দেওয়া হতো। কিছুক্ষণ সেইভাবে থাকতে হতো। কোনো পুরো গড়হাজির হলে তাকে ধরে আনবার জন্যে গুরুমশাই জনকতক পোড়োকে পাঠাতেন। তারা যখন তাকে ধরে আনতো তখন কি একটা ছড়া বলতে বলতে আসতো, তার এক লাইন মনে আছে, গুরুমশাই গুরুমশাই তোমার পুরো হাজির। হাজির হলে পর তার শাস্তি হতো। 2 রকম শাস্তির কথা মনে আছে। উঁচুতে টাঙানো একটা আড়া বাঁশের সঙ্গে তার 2 হাত বেঁধে ঝুলিয়ে দিয়ে তাকে বেত মারা হতো, এই একটা। আর একটা হচ্ছে বিছুটি গাছ কেটে এনে মেঝেতে বিছিয়ে দেওয়া হতো, আর তার উপরে তাকে খালি গায়ে গড়াতে ফেলা হতো। মা বাপেরা গুরুমশাইয়ের কাছে ছেলে দিয়ে যাবার সময় নাকি বলতো, দেখবেন যেন নাক চোখ কান বজায় থাকে। কতদিন যে আমি পাঠশালায় পড়েছিলুম তা মনে নেই, তবে বোধহয় 16 ভাঁজে লেখা পর্যন্ত শেষ হয়। আমাদের পাড়ায় আমার সমবয়সী ছেলে মানুষ কেউ ছিল না। আমারও বাইরের লোকের বাড়ি যেতে ভালো লাগতো না। বাড়ির লোক ছাড়া অপর কারো কাছে বড় সংকুচিত লজ্জিত হয়ে পড়তুম। আমি একটা ঘরের কোণে বসে নিজের খেলনা নিয়ে খেলতে খুব ভালোবাসতুম। সকালবেলা উঠে সাজি হাতে করে আমাদের ফুল বাগানে পুজোর ফুল তুলতে যেতে আমার বড় ভালো লাগতো। ক্রমে যখন পুষ্পপাত্রে পুজোর ফুল, দূর্বা, বিল্বপত্র কীরকম করে সাজাতে হয়, কেমন করে শিব গড়তে হয়, এই সব শিখলো, তখন আমার মা আইমাও যেমন খুশি হলেন, আমারও তেমনই আনন্দ হলো। আমাদের বাড়িতে মা, আইমা মানে আমার মায়ের পিসি, আমার পিসিমা এরা থাকতেন। পিসিমা কখনো আমাদের বাড়ি, কখনো তার শ্বশুর বাড়ি জগন্নাথপুরে থাকতেন। বাবামশাই কলকাতাতেই থাকতেন, কেবল পুজোর সময় একবার করে বাড়ি আসতেন। আইমার শ্বশুরবাড়ি ছিল মজুমদার পাড়ায়, বোধহয় আমাদের বাড়ি থেকে 8 ক্রোশটাক দূরে। আইমা প্রায় আমাকে কোলে করে মজুমদার পাড়ায় নিয়ে যেতেন। পথে পাছে আমার খিদে পায় বলে একটা বাটিতে দুধ ভাত মেখে সেটা গামছায় বেঁধে হাতে ঝুলিয়ে নিয়ে যেতেন। মজুমদারেরা এক বড় গোষ্ঠী ছিলেন, তাদের আলাদা আলাদা বাড়ি সব ছিল, কাছাকাছি বাড়ি ছিল সব। তার মধ্যে বড়োর বাড়িতে দুর্গোৎসব হতো। কেবল সেইখানেই সেই ছেলেবেলায় আমি দুর্গাপুজো দেখেছি।
বলির সময় মজুমদার বাড়ির সব ছেলেরা খুব আহ্লাদের সঙ্গে চারদিকে ঘিরে দাঁড়িয়ে দেখত, আর বলি হয়ে যাবার পর নাচতে নাচতে পাঁঠার মুন্ড মাথায় করে নিয়ে গিয়ে দুর্গা প্রতিমার পায়ের কাছে রেখে দিত। আমার কিন্তু আনন্দ হওয়া দূরে থাক, বলির পাঁঠা আর হাড়কাট দেখলে বড় ভয় ও দুঃখ হতো। বলির আগে আমি দূরে সরে গিয়ে চোখ বুজে কানে আঙুল দিয়ে কেবল বলতুম, হে মা দুর্গা, আমার উপর রাগ করো না। বলিও দেখতে পারতুম না, অথচ মা দুর্গা সেজন্য রাগ করবেন বলে মনে মনে খুবই ভয় পেতুম। একটা লম্বা গড়ে পুজোর ভোগ রাধা হতো। সেখানে চক্রবর্তী বাড়ির মেয়েরা সকাল সকাল স্নান করে এসে রান্না করতেন। আমাদের দেশে সে সময় টাকা দিয়ে রাঁধবার বামুন পাওয়া যেত না, তাই পুজো বা কোনো ক্রিয়াকর্মে রাঁধবার লোক দরকার হলে চক্রবর্তী বাড়ির মেয়েদের অনুরোধ করে ডেকে আনা হতো। তারপর কাজকর্ম হয়ে গেলে তাদের উপহারের মতো কাপড় চোপড় দেওয়া হতো। নরেন্দ্রপুরের কাছাকাছি দক্ষিণ দিয়ে চেঙ্গটে, জগন্নাথপুর প্রভৃতি গ্রামে আমাদের এক এক ঘর আত্মীয় ছিলেন। এই সব জায়গায় আমি আইমার সঙ্গে বেড়াতে যেতুম। তিনি আমাকে খানিক কোলে করে খানিক হাঁটিয়ে নিয়ে যেতেন। কোনো আত্মীয়ের অনুরোধে হয়তো 2-4 দিন তাদের বাড়ি থেকেও আসতুম। সব জায়গাতেই প্রচুর আদর যত্ন পেতুম। এই রকম বেড়ানো আমার খুব ভালো লাগতো। যখন বাড়ি থাকতুম একা একা খেলনা নিয়ে খেলা করা ছাড়া আমার আর এক আমোদ ছিল ফাঁদ পেতে পায়রা ধরা। আমাদের পশ্চিমের ঘরে কেউ বাস করতেন না, সেখানে ধান চাল ও নানা রকম জিনিস থাকতো। তারই সামনের উঠোনে একটা দড়ির এক মুখে ফাঁস দিয়ে তার মধ্যে ধান ছড়িয়ে রাখতুম, আর তার আর এক মুখ ধরে আমি ঘরের দরজায় বসে থাকতুম। যেই একটা পায়রা ধান খেতে আসতো অমনি আস্তে আস্তে দড়িটা ধরে টানতুম। ক্রমে ফাঁসটা ছোট হয়ে হয়ে তার পায়ে গিরের মতো আটকে যেত। তখন তাকে ধরে নিয়ে এসে পুষতুম। কিন্তু অনেক সময় পায়রা ধান খেতে আসতে দেরি করতো কিংবা মোটেই আসতো না। তখন আমি মনে মনে খালি মা কালীর কাছে বারবার মানত করতুম, হে মা কালী, একটা পায়রা ধান খেতে আসুক। হে মা কালী, তোমার জোড়া পাঁঠা আর 1 বোতল মদ দেব, একটা পায়রা ধান খেতে আসুক। এইরকম মানত করা আর শুভচিনীর পুজো দেওয়া মোকদ্দমা হারজিতের সময় চারদিকে শুনতে পেতুম। মোকদ্দমা হারজিত এসব যে কী ব্যাপার তা কিছুই জানতাম না, কেবল কথাগুলোই জানতুম। তাই আমারও যখন কিছু পাবার ইচ্ছে হতো তখন ওই জোড়া পাঁঠা আর মদ মা কালীর কাছে মানতুম। আমাদের বাড়ির কাছেই এক কালী মন্দির ছিল। কালী মন্দিরে একটা অনুষ্ঠান দেখেছিলাম, মনে আছে। আমার মা বোধহয় কারোর ব্যামোর সময় মানত করেছিলেন যে আরোগ্য লাভ হলে কালীর সামনে হাতে ধুনো পোড়াবে আর বুক চিরে রুধির দেবেন। যেদিন এই ক্রিয়া হবে সেদিন মা আমাকে সঙ্গে নিয়ে কালী মন্দিরে গিয়েছিলেন। পুরুতের কথা মতো মা কালী প্রতিমার সামনে আসন হয়ে বসলেন। বুক চিরে রুধির দেওয়ার ব্যাপারটা আমি আর নজর করে দেখিনি, তেমন মনে নেই। দেখলাম আমার মায়ের 2 হাতের তেলোয় আর মাথার তেলোয় 3টে বিড়ে রেখে তার উপর পুরুত ঠাকুর 3টে আগুন ভরা মালসা রাখলেন। মা স্থির ও আড়ষ্ট হয়ে বসে রইলেন, আর পুরুত সেই আগুনের উপর ধুনো দিতে লাগলেন। আমি প্রথমে কিছুক্ষণ ভীত চকিত হয়ে দেখতে লাগলাম। তারপর এমন কান্না জুড়ে দিলাম যে কেউ আমাকে থামাতে পারল না। তখন পুরুত ঠাকুর বাধ্য হয়ে বোধহয় নির্দিষ্ট সময়ের আগেই 3টে মালসা নামিয়ে দিলেন। আমিও মায়ের কোলে গিয়ে খুশি হয়ে গেলুম। একবার পাড়ার এক সধবা গৃহিণী আমাকে কুমারী পুজো করেছিলেন। তিনি আমাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে
একখানা জল চৌকিতে বসিয়ে দিলেন। তারপর ফুল চন্দন এইসব নিয়ে কি পুজোর মতো করলেন তা আমার বিশেষ কিছু মনে নেই। বড় বয়সে আমার এই কুমারী পুজোর কথা একজন খ্রিস্টান ভদ্রলোকের কাছে গল্প করেছিলাম। তিনি শুনে বেশ খুশি হয়ে বলেছিলেন, এই রকম আমাদের দেশেও পুজো করে। আমি খুবই আদরের মেয়ে ছিলাম। আমি যেন এই ক্ষুদ্র সংসারটির কেন্দ্রস্থল ছিলাম। আমার জন্যই সংসারে খাওয়া দাওয়া প্রভৃতি সকল কাজের ব্যবস্থা হতো। আমার ভালো মন্দ সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে সকলেই ব্যস্ত থাকতেন। পিসিমা সকালে উঠে বাসি কাপড় ছেড়ে গঙ্গা জল স্পর্শ করে প্রথম আমার খাবার ভাত রাঁধতে যেতেন। তাকে যশোরে আনালে ভাত বলতো, বোধহয় স্নান না করে রাঁধা হতো বলে। আমাদের দেশ থেকে গঙ্গা দূরে বলে 1 বোতল গঙ্গা জল রান্নাঘরে টাঙানো থাকতো। তাড়াতাড়ি ছেলেপিলের খাবার বা রোগীর পথ্য রাঁধতে হলে স্নান না করে সেইটি স্পর্শ করা হতো, অর্থাৎ একটু গায়ে মাথায় ছিটিয়ে দেওয়া হতো। একবার আমি অনেক দিন পালা জ্বরে ভুগেছিলাম। সে সময় আমাকে যে জিনিস খেতে দেওয়া হতো বাড়ির আর সকলে কেবল সেই জিনিসই খেতেন। আর কোনো খাবার জিনিস সে সময় বাড়িতে আনা হতো না। পাছে দেখে আমার লোভ হয় বা না খেতে পেলে মনে কষ্ট হয়। এখনকার স্বাস্থ্যের নিয়ম সম্বন্ধে যা শুনি ও পড়ি, আমার মনে হয় ছেলেবেলায় অনেকটা সেই রকম নিয়মেই আমাদের খাওয়া দাওয়া হতো। পুকুরে ধরা টাটকা মাছ, কখনো কচ্ছপের মাংস, কচ্ছপের ডিম, ঘরে গরুর দুধ, গুলেল দিয়ে কেউ মাঝে মাঝে জলের পাখি বা অন্য কিছু শিকার করে আনলে তার মাংস, নিজের বা কোনো বাড়ির বলির মাংস প্রায় হতো। হরিণের মাংস কেউ আনলে বাবা মশাই খুব খুশি হতেন। আমাদের বাপের বাড়ি ভক্ত শাক্ত পরিবার। হিন্দুর নিষিদ্ধ মাংস ছাড়া আর সব মাংসই সেখানে খাওয়া হতো। সকালে প্রথমে উঠেই তো ওই আনালে ভাত খেতুম। দুপুরবেলা ভাতের সঙ্গে কত রকম শাক তরকারি, টাটকা মাছের ঝোল, কচ্ছপের ডিমের বড়া কিংবা কচ্ছপের মাংসের ঝোল। বিকেলে ঘরের সরবাসানা দুধ, গরম গরম মুরগি দিয়ে জল খাবার হতো। এই খাওয়াটাই আমার সবচেয়ে ভালো লাগতো। রাত্রে মাছের ঝোল ভাত, কোনো দিন পাঁঠার ঝোল। আমার যখন কর্ণভেদ হয় আমি বড় কাঁদছিলুম। লোককে আমাকে এই বলে সান্ত্বনা দিলে যে হয়ে গেলেই সরবসানো দুধে গরম মুরগি খেতে পাবো। তখন আমি চুপ করে কান বিদ্ধে রাজি হলুম। কাপড়ের মধ্যে একখানা শাড়ি পরতুম, আর শীতকালে একটা দোলায় মাথার উপর দিয়ে ঘাড়ের কাছে গিঁট বেঁধে দেওয়া হতো। নতুন কাপড় পরবার আগে আমাকে শিখিয়ে দিয়েছিল যে কাপড়ের একদিক থেকে একটা সুতো বের করে নিয়ে সেটা টুকরো টুকরো করে ছিঁড়ে কাঁটা নাও, খোঁচা নাও, আগুন নাও, এই রকম বলে বলে কাপড়ের অনিষ্টকারী সব জিনিসকে এক এক টুকরো দিয়ে তবে কাপড় পরতে হয়। আর যখন দুধে দাঁত পড়তে আরম্ভ করলো, তখন দাঁতটি হাতে করে নিয়ে একটা ইঁদুরের গর্ত খুঁজে, ইঁদুর পড়া দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও বলে সেই গর্তে ফেলে দিতে হতো। এই কথাটা বিশেষ করে আমার মনে আছে এই জন্য যে বিয়ের পরে যখন বাকি দুধের দাঁতগুলি পড়তো, তখন কলকাতার সেই পাকা ইঁটচুনের বাড়িতে দাঁত ফেলতে ইঁদুরের গর্ত কোথায় যে খুঁজবো তা ভেবে পেতুম না। এখন সর্বদাই শুনতে পাই যে খোলা বাতাসে থাকা স্বাস্থ্য রক্ষার পক্ষে একটা বড় দরকারি জিনিস। আমি বাপের বাড়িতে যেরকম ঘরে থাকতাম তাতে দিন রাত খোলা বাতাসেই থাকা হতো। বাড়ির নিচের ভাগটা সমস্ত মাটি দিয়েই করা হতো। এতটা উঁচু করা হতো যে 4-5টা ধাপ উঠে তবে মেঝেতে পৌঁছানো যেত। আমাদের উত্তরের ঘরটা সবচেয়ে বড় আর সবচেয়ে উঁচু ছিল। আরও বেশি ধাপ উঠে তাতে যেতে হতো।
প্রত্যেক ঘরের সামনে সমান লম্বা একটা বারান্দা ছিল, আর ঘরের চারদিকটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা। সেই বেড়ার বাঁশ কিছুদিন ভিজিয়ে রেখে লম্বা দিকে চিরে দুখানা করে সেই এক এক ভাগকে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে সরু জালির মতো করা হতো। সেই জালি বাঁশের বেড়ার ভিতর দিয়ে আলো হাওয়া যথেষ্ট প্রবেশ করতে পারত। আবশ্যক মতো জানলা দরজাও রাখা হতো। কাঠের কপাটের উপর নানা রকম ফুল পাতার তোলা কাজ নিজের নিজের রুচি অনুসারে করা হতো। ঘরের উপরে বেশ পরিষ্কার কাটাছড়া খড়ের চাল থাকত। বারান্দার মেঝে রোজ সকালে গোবর মাটি জল গুলে লেপন করা হতো। সমস্ত উঠোনটা গোবর মাটির ছড়া দিয়ে ঝাড় দিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো। কোনো জায়গায় আবর্জনা জমা করে রাখা গৃহিণীর পক্ষে বড় লজ্জার বিষয় ছিল। আমার ছেলেবেলায় কতকগুলি জিনিসে খুব আমোদ হতো। তার মধ্যে হরির লুট ছিল সবচেয়ে স্মরণীয় অনুষ্ঠান। নিজেদের বা অন্য কারো বাড়ি অসুখ বিসুখ বিপদ আপদ হলেই হরির লুট মানা হতো। যেখানেই হোক না কেন পাড়ার সকলেই তাতে যোগ দিত। দেবতা অধিষ্ঠিত কোনো বট অসত্য বা পুরনো গাছতলার প্রায় হরির লুট দেওয়া হতো। পাড়ার সকলের সঙ্গে আইমা আমাকেও কোলে করে নিয়ে সেই জায়গায় যেতেন। বাতাসা ছড়ানো আরম্ভ হলে তিনি আমাকে কুড়োবার জন্যে কোল থেকে নামিয়ে দিতেন। মস্ত লম্বা হাত পাওয়ালা লোক সব ছুটোছুটি করে হরির লোট কুড়োতেন। আমার খুদে খুদে হাত পা তার ভিতর প্রায় কিছুই কুড়োতে পারত না। কুড়োবার খানিক চেষ্টা করে শেষ কাঁদতে কাঁদতে আইমার কাছে এসে দাঁড়াতুম। তিনি কোলে করে আমাকে সান্ত্বনা দিতেন। আর সেদিনকার কর্তা বা কর্ত্রী আমার কান্না দেখে আবার কিছু বাতাসা আনিয়ে আমার সামনে ছড়িয়ে দিতেন। তাঁদের কথা সেই বাতাসার নিতুম বটে, কিন্তু আগে সকলের সঙ্গে কুড়োতে পারেনি সে দুঃখটা মন থেকে যেত না। এক একদিন পাড়ার মেয়েরা সব পরামর্শ করে ঠিক করতেন জাগরণ করবেন। পূর্ণিমার রাত্রেই প্রায় করা হতো। মেয়েদের সব ঘরকন্যার কাজ খাওয়া দাওয়া চুকে গেলে, পুরুষরা সব শুতে গেলে, যে বাড়িতে জাগরণ হবে সেখানকার পরিষ্কার উঠোনে মাদুর পাতা হতো। গ্রামের সব মেয়েরা পান হাতে করে এসে জুটতেন। তারপর মাদুরে বসে নানা রকম কথাবার্তা হাসি গল্প এইসব হতো। যিনি গাইতে পারেন গাইতেন। আমাদের দেশে খুদে নাচ বলে একরকম নাচ আছে, তাও কেউ কেউ নেচে দেখাতেন। এই রকমের খুব হাসি আমোদে অনেক রাত কেটে যেত। আমার জাগবার খুব ইচ্ছে থাকলেও খানিক বাদে ঘুমিয়ে পড়তুম। নষ্টচন্দ্রের রাত্রে খুব মজা হতো। পাড়াপড়শির বাড়ি থেকে সেদিন ফল তরকারি প্রভৃতি কিছু একটা চুরি করে আনতেই হবে, এমন করে যাতে ধরা না পড়ে। নিজের বাগানের চোরকে ধরা আর পরের বাগান থেকে ধরা না পড়ে কিছু চুরি করে আনা, এই নিয়ে খুব ছুটোছুটে হুটোপুটে হাসাহাসি পড়ে যেত। আমাকে নষ্টচন্দ্র দেখতে বারণ করে দেওয়া হয়েছিল, কারণ দেখলে কলঙ্ক হয়। নিষিদ্ধ জিনিসের যেমন ফল হয়ে থাকে সেই দিকে ঝোঁকটা বেশি বাড়ে, তেমনি আমারও নষ্টচন্দ্র দেখবার জন্যে খুব একটা ছটপটানি হতো। এদিকে আবার কলঙ্কের ভয়ও খুব হতো। যদিও কলঙ্ক কথাটা ছাড়া তার মর্মার্থ কি তা জানতাম না, বুঝতামও না। একবার চোখ বুজে আকাশের দিকে মুখ তুলে একটা চোখ একটুখানি অল্প খুলে দেখে নিয়ে তখনই ভয়ে ভয়ে মুখ নিচু করতুম। আমাদের বাড়ির কাছাকাছি নানা রকম জাতের লোকেরা বাস করত। ব্রাহ্মণ, ব্রাহ্মণেতর জাত, মুসলমান প্রভৃতি। আমার এখন মনে হয় তাদের সকলের পরস্পরের প্রতি ব্যবহার ও কথাবার্তায় বেশ একটা সহজ স্বাভাবিক আত্মীয়তার ভাব দেখতে পেতুম। সকলের সঙ্গেই যেন সকলের একটা কিছু পাতানো সম্পর্ক থাকত। মা, মাসি, দিদি, দাদা যেখানে পাতানো না থাকতো সেখানে বয়স অনুসারে কায়েত ঠাকুরুন, মুকুজ্জে মেয়ে বা ঘোষমশাই এইরকম কিছু বলা হতো। মুসলমান ও হিন্দু পাড়াপড়শির ভিতরেও
ওই রকম সম্পর্ক পাতানো থাকতো। আমার মনে আছে একটি মুসলমান মেয়ে আমার আইমাকে মা বলেছিল। আইমা তাকে মেয়ে বলতেন আর তার স্বামীকে জামাই বলতেন। ও জামাই ষষ্ঠীর সময় তাকে রীতিমতো জামাই ষষ্ঠী দিতেন। ঘর সংসারে কাজকর্ম সারা হয়ে গেলে বিকেলবেলা সকলে পরস্পরের বাড়ি যাওয়া আসা করত। মুসলমান চাষিরা সূর্যোদয়ের আগে মিষ্টি খেজুর রস এনে আমাদের খেতে দিত, আর রাত্রি 9-10টার সবচেয়ে মিষ্টি যে জিরেন রস তাই আনতো। আমাকে ঘুম থেকে উঠিয়ে খাওয়ানো হতো। বাপের বাড়ি ছেড়ে অবধি সেই রকম রস আর কখনো খাইনি। খুব সুগন্ধ নতুন খেজুর গুঁড়ো তারাই এনে দিত, তেমন গুঁড়ো আর কখনো পাইনি। পুকুর ধারের বড় কলা বাগানে মা একজন গরিব কেওড়ার মেয়েকে থাকতে জায়গা দিয়েছিলেন। সে সেখানে ঘর বেঁধেছিল। সে আমাদের উঠোনে ছড়া ঝাঁটের কাজটা করত। ওরা তাকে খেতে দিতেন। তার একটু পয়সা রোজগার করবার দরকার হলে সে মাকে এসে বলতো, মা ঠাকুরুন, একখানা ভালো কাপড় আর কিছু গয়না যদি আমাকে দেন তো সাজগোজ করে 2-4 বাড়িতে গিয়ে খুদে নাচন নেচে কিছু পয়সা জোগাড় করে আনতে পারি। মা তাকে একখানা ভালো শাড়ি ও কিছু গয়না দিতেন। সেইগুলো নিয়ে সে নাচ সেরে আবার 2-1 দিনের মধ্যে ফিরিয়ে দিত। মা তার উপর গঙ্গা জল ছিটিয়ে ঘরে তুলতেন। মুসলমান পাড়াপড়শিরাও মা ও বাবা মশাইয়ের কাছে এসে এমন সহজভাবে আপনার জায়গা বুঝে নিয়ে সেখানে বসত ও গল্প করত যাতে কোনো পক্ষের কোনো দ্বিধাবোধ বা মনোমালিন্যের কারণ কিছুমাত্র থাকতো না। তাদের বাগানের কোনো নতুন ফল বা তরিতরকারি হলে তারা কত আহ্লাদের সহিত আমাদের এনে দিত। মা বাবা মশাইরাও নিজের ঘরের তৈরি বা বাগানের কোনো জিনিস কত খুশির সঙ্গে তাদের দিতেন। আপনারা এতক্ষণ শুনছিলেন জ্ঞানদানন্দিনী দেবীর ছেলেবেলার কথা। এটি এখানেই শেষ হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।